আসসালামু আলাইকুম। সো আজকে আমরা কথা বলবো কি সেটা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। সো এটা নিয়ে কথা বলার আগে সর্বপ্রথম আমরা আজকে অ্যাকচুয়ালি এটা আপনাদের সামনে আগে শো করি যে বাংলাদেশ ট্যুর অফ পাকিস্তান অ্যান্ড ইউএই অলরেডি 16 জনের স্কোয়াড ঘোষণা করে ফেলছে, যেখানে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করে এই 16 সদস্যের দল ঘোষণা করছে। সো আমি স্পেসিফিকভাবে সবাইকে নিয়ে কথা বলবো, কিন্তু আমার মেইনলি কন্টেন্ট হচ্ছে আজকে নাজমুল হোসেন শান্ত কোন বেসিসে তাকে অ্যাকচুয়ালি দলে রাখা হয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো। কিছু যুক্তি দিয়ে বলবো, আর ওই মানে যুক্তি কেন আসলে তাকে নেওয়া হয়েছে তার বেশিরভাগ মানে আমি অ্যাকচুয়ালি মানে একমত না যে নাজমুল হোসেন শান্ত কেন টি-20-তে চান্স পাইল। এনিওয়েজ, এখন আমি যদি আপনাকে বলি ইন্টারন্যাশনাল ম্যাচে নাজমুল হোসেন শান্ত ওভারঅল কত রান করছেন, আপনারা হয়তো বা গুগলে সার্চ করলে পাবেন, কিন্তু আমি আপনাদেরকে বলে দিই নাজমুল হোসেন শান্ত টোটাল 49টা ম্যাচ খেলছে, যেখানে সে রান করছে 960। ওকে, আপনার কাছে মনে হতে পারে যে সে অনেক ভালো রান করছে। এনিওয়েজ, ও আপনি যদি এখন বাকিদের সাথে কম্পেয়ার করেন, ঠিক আছে নাজমুল হোসেন শান্ত কিছুই না, কিন্তু যেহেতু এটা বাংলাদেশের কনসেপ্ট অনুযায়ী সে রান করছে, আমি মানলাম সে যে ভালো ব্যাট রান করছে। সে বল খেলছে 886। এখানে আপনার একটা কোশ্চেন জাগতে পারে যে এতটা রান করে সে এতগুলো বল খেলছে, তার মানে সে কি খেললো? এটাও বাদ দেন, তার হাইয়েস্ট রান 71। সেটা কখন খেলছে আমি বলে দিই, 2022 সালে জিম্বাবুয়ের বিপক্ষে, ওই যে আপনার যেই ওয়ার্ল্ড কাপের সময়, মনে থাকার কথা। তার অ্যাভারেজ হচ্ছে 22.85। একটা টি-20তে আপনার 22.85, তাও আপনি মানতে পারলেন যে ঠিক আছে 22.85, অনেকে 40 বা 30-এর কাছাকাছি, সে 22.85, তাও মানলাম সে 23 রান করতেছে। টি-20তে এর বেশি তো রান করা হয়তো বা সময় পাবেন না, কারণ আউট হয়ে যাওয়ার একটা ভয় থাকে, যেহেতু রিস্ক শট খেলতে হয়। এইটাও মানলেন। এখন অ্যাকচুয়ালি আপনাদেরকে যেটা অ্যাকচুয়ালি অবাক করবে নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট। তার স্ট্রাইক রেট হচ্ছে 108.35। মডার্ন ডে ক্রিকেটে আপনি নিজেরাই বলেন যে 108.35 স্ট্রাইক রেটে একটা প্লেয়ার কেমনে টি-20 দলে চান্স পায়। ইভেন তার ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স কিন্তু আহামরি না। সে কত রান করছে আমি আপনাদেরকে বলি। মানে প্রথম দিকে নাজমুল হোসেন শান্তর খুব একটা মানে সে রান করছে 12-14, হয়তো আপনার ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার সাথে 40+ ইনিংস খেলছে। তাও আপনারা একটু দেখেন, ওই মানে কি বলবো ওটাকে, স্টারটা দেখেন বা কতগুলো বল ফেস করছে দেখেন। নাজমুল হোসেন শান্তর প্রবলেমটা হচ্ছে কি, সে প্রথম থেকে খুব ভালোভাবে বলটা মানে রান করে, এরপর ডট বল খেলতে খেলতে বাকিদেরকে প্রেশার সিচুয়েশনে ফেলায় দেয়। এনিওয়েজ, নাজমুল হোসেন শান্ত টি-20তে কিন্তু একটা বেস্ট রেকর্ড আছে। এটা খারাপ দিকে না, ভালো দিকে। সে 49টা ম্যাচে এখন পর্যন্ত 0 রানে আউট হয়নি। এটা তার ভালো রেকর্ড, এটা নিয়ে আপত্তি নেই, তার জন্য সে লেটার মার্কস পাবে। কিন্তু আমার কথা হচ্ছে, ইভেন আমি আরেকটা কথা, তার টোটাল 4টা 50, আর ডাক তো আমি বললাম যে এখনো ডাক সে করে নাই। সো এখন আপনি আমাকে বলেন, আমি যে স্টেটটা দেখাইলাম ইন্টারন্যাশনাল ম্যাচ অনুযায়ী যে 4টা 50 করছে কার বিপক্ষে সেটা আমি পরে বলছি, কিন্তু স্ট্রাইক রেট অনুযায়ী আপনার কি মনে হয় নাজমুল হোসেন শান্ত টি-20 দলে চান্স পাওয়া যোগ্য দাবিদার? অনেক হয়তো বিপিএল এর পারফরমেন্সও টেনে আনতে পারে। নাজমুল হোসেন শান্ত বিপিএল এর সেঞ্চুরি আছে। আচ্ছা, আমি নাজমুল হোসেন শান্তর বিপিএল এর রান, আমি বিপিএল এর স্ট্যাটটা আপনাকে দেখাচ্ছি। তার আগে বলি নাজমুল হোসেন শান্ত যে 4টা 50 করেছে, সেইখানে আপনার শ্রীলঙ্কার বিপক্ষে সে একটা 50 করেছে, যে ম্যাচটা সে মানে জিতাইতে পারছে। তা শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে যে 50টা করছে সেখানেও কিন্তু তার স্ট্রাইক রেট ছিল প্রায় 104 আর 105। সে 40 থেকে 45টা বল খেলছে 50 করার জন্য। যখন সে ইনিংসটাকে ক্যারি করতে গেছিল তখনই সে ইফতেখার আহমেদ যে ছিল পাকিস্তানি একজন অফ স্পিনার, তার বল আউট হয়ে গেছে। এনিওয়ে, সেটা নিয়ে আমি ডিটেলসে বললাম না। এখন আসেন বিপিএল এর পারফরমেন্স নিয়ে। বিপিএল এ নাজমুল হোসেন শান্ত 84টা ম্যাচ খেলেছে, রান করেছে 1768, বল খেলেছে 1560। ওকে, হাইয়েস্ট রান 115, যেটা দেখে হয়তো অনেকে ভাবতেছেন বাহ এই ছেলেটা সেঞ্চুরি করছে, তাহলে তোর মাথায় কিছু আছে। ওকে, এভারেজ 23.26। ওয়াও, মানে একদম আপনার ইন্টারন্যাশনাল থেকে এভারেজ একটু হলেও তো ভালো। স্ট্রাইক রেট 113। আপনার বিপিএল এর মতন স্টেজে একটা প্লেয়ার যেখানে তার স্ট্রাইক রেট 130 তো দূরের কথা 120ও নাই, সেই প্লেয়ারটাকে আপনার টি-20 ফরম্যাটে নিয়ে নিচ্ছেন। আমি জানি না কেন নিচ্ছেন। তার টোটাল 54টা, হয়তো বা 6টা হতে পারে, আমি এক্স্যাক্টলি নট শিওর। আর তার সেঞ্চুরি টোটাল একটা। ঠিক আছে, 56টাও হতে পারে, আমি এক্স্যাক্টলি শিওর না, কিন্তু সেঞ্চুরি তার একটা আছে। আর একটা সেঞ্চুরি আছে, সেটা অ্যাকচুয়ালি ওই যে আপনার নর্মাল
ওই টি-20টা অ্যাকচুয়ালি বিপিএল এর সাথে কাউন্ট করে না, তাই দেখে আমি ওটা নিয়ে আর কথা বললাম না। এখন আপনি বলছেন যে নাজমুল হোসেন শান্ত মিলে টপ অর্ডারের জন্যই তাকে সিলেক্ট করা হয়েছে, বা আরো কি কি জেনে ডিটেলসে লিপু স্যার বললো, আমি এক্স্যাক্টলি ওটার সাথে মানে কি বলবো মত দিতে পারলাম না। এখন একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে নাইম শেখের কথা, আমি বলবো যে ঠিক আছে নাইম শেখকে নাই নে, এটা নিয়ে আমার আপত্তি নেই। অলরেডি একটা টিমে 3জন ওপেনার অলরেডি আছে। লিটন কুমার দাস একজন ওপেনার, তানজিদ হাসান তামিম সে একজন ওপেনার, পারভেজ হোসেন ইমন সে একজন ওপেনার। সো নাইম শেখকে নিয়ে আমি মনে করি যে অযথা ওপেনারদের স্কোয়াড আমি এটা চাই না। ইভেন নাইম শেখের সে যতই বিপিএল এ পারফর্ম করুক না কেন, আমি তাও মনে করি নাইম শেখ অ্যাকচুয়ালি টি-20 স্টাইলে মানে ওই রিলেটেড ব্যাটসম্যান সে না। সে ওডিআইতে আশা করি ভালো করবে, সে সুযোগ পেলে ওডিআইতে ভালো খেলবে। এখন আমি বলি নাজমুল হোসেন শান্ত এই প্লেয়ারটাকে না নিয়ে যদি আপনি বাকিদেরকে দেখতেন, আপনি নাজমুল হোসেন শান্তকে তো ইনার 3-তে খেলানোর চিন্তা করেই করতেছেন। আপনি ইনার 3-তে তাহিদ হৃদয়কে দেন, 4 নম্বরে যদি আপনি একটা প্লেয়ারকে নিতেন লাইক সিয়াসির আলী রাব্বি, আপনারা অনেকে ওনার হয়তোবা কিছু পারফরমেন্স দেখে মনে করতেছেন সে তো খেলাই পারে না, কিন্তু একটু খেয়াল করে দেখবেন ইয়াসির আলী আমাদের মানে টি-20তে তার স্ট্রাইক রেট 140+, সে 11টা ম্যাচ খেলছে, যদিও রান আহামরি না, 16 এভারেজে, কিন্তু একজন টি-20 প্রপার ব্যাটসম্যান কেমন হওয়া উচিত এটা কিন্তু ইয়াসির আলী রাব্বির মধ্যে আছে। আরেকজন আছে মাহিদুল ইসলাম অঙ্কন, এই ছেলেটা আপনার বিপিএল এ টোটাল 40-এর মধ্যে 30টা ম্যাচ খেলছে, যেখানে তার রান আছে 632, দুইটা 50, স্ট্রাইক রেট প্রায় 140-এর কাছাকাছি। আপনি এই প্লেয়ারটাকে নিলেন না, আপনি নিয়ে নিলেন নাজমুল হোসেন শান্তকে অভিজ্ঞতার বিচার করে। আচ্ছা অভিজ্ঞতা কোনটাকে বলে? আমার কাছে অভিজ্ঞতা মানে এটাই যেই প্লেয়ারটা আমাদেরকে বেটার কিছু দিতে পারে। নাজমুল হোসেন শান্ত কিন্তু আপনার বিপিএলেও কখনো এতটা ভালো পারফর্ম করে না। এমন যদি হইতো যে ঠিক আছে আপনার বিপিএল এ সে অনেক 50 করছে, অনেক সেঞ্চুরি করছে, বা অনেক সে ইনিংস ক্যারি করছে, তাইলে আমি বলতে পারতাম যে ঠিক আছে আপনার সিলেকশনটা রাইট। আমার এখানে আরো কিছু নিয়ে কথা বলার আছে। আপনার নাজমুল হোসেন শান্তকে না নিয়ে যদি আজকে মাহিদুল ইসলাম অঙ্কনকে ট্রাই করে দেখতে পারতেন, বিশেষ করে ইউএই ম্যাচে, তাহলে হতো কি আপনার 2026-এর যখন ওয়ার্ল্ড কাপটা চলে আসতো, আপনার একটা 4 নাম্বার ব্যাটসম্যান বিশেষ করে ইনেট 4-এ যে নামবে এই প্লেয়ারটা সেট হয়ে যেত। আপনি ইয়াসির আলী রাব্বিকে দিয়ে ট্রাই করতে পারতেন। হ্যাঁ ইয়াসির আলী রাব্বিকে আপনি সবসময় কি করছেন 6 সাথে খেলাইছেন। আপনার কি মনে হয় হয়তোবা লিপু স্যার ওই সময় ছিল না, এতে নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু যারা খেলাইছে ইয়াসির আলী রাব্বিকে 6 নাম্বার ব্যাটসম্যান, সে একজন প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান। ও যদি 5 থেকে 6টা বল কোনো রকম খেলতে পারে, বাকি 7 থেকে 8টা বল আপনাকে একদম 20-30টা রান ইজিলি দিয়ে দিতে পারবে। ইয়াসির আলী রাব্বির সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। আমরা হয়তো ওর বডি নিয়ে একটু বেশি কথা বলি, কিন্তু ইয়াসির আলী রাব্বির যে ইনিংসটা কিভাবে সেট করতে হবে এটা ইয়াসির আলী রাব্বি ভালো জানে। এনিওয়েজ নাজমুল হোসেন শান্তকে আপনারা কোন বেসিসে নিচ্ছেন হয়তো অভিজ্ঞতার বিচারে নিতে পারেন, কিন্তু আমার কাছে এই অভিজ্ঞতা অ্যাকচুয়ালি ব্রেইনলেস অভিজ্ঞতা ছাড়া কিছুই না। হ্যাঁ আপনি নাজমুল হোসেন শান্তকে ওডিআই থেকে বাদ দিতে পারবেন না, কারণ নাজমুল হোসেন শান্ত বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ওডিআই ব্যাটসম্যান, এটা আপনার মানতেই হবে। আপনি যতই বলেন যে ওকে বাদ দেন, ওকে ক্যাপ্টেন থেকে বাদ দেন, আমি যদি আপনার সাথে ডিবেটও করি নাজমুল হোসেন শান্ত ওডিআইতে বেস্ট মানে বেস্ট ব্যাটসম্যান। ইভেন সে অনেক কিছু চেঞ্জ করবে, এটা আমার বিশ্বাস আছে। নাজমুল হোসেন শান্ত আপনার ওডিআইতে আমাদেরকে অনেক কিছু দিবে, সেই বিশ্বাস আমি আশা করি, কিন্তু টি-20তে নাজমুল হোসেন শান্ত পারফেক্ট না। এনিওয়েজ রাইট নাও আমরা একটু স্কোয়াড নিয়ে কথা বলি। সো এখানে আমাদের আমি যদি বলি যে আপনার কে কে আছে, এখন আপনি দেখেন কে আছে। সো লিটন কুমার দাস আছে, তানজিদ হাসান তামিম আছে, সৌম্য সরকার আছে, এখানে পারভেজ হোসেন ইমনও আছে, এখানে হয়তো আমি লিখি নেই। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, জাস্ট আ মিনিট, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই। এই লিটন কুমার দাস যেহেতু আমাদের ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমনও আছে, আমি এটা হয়তো লিখতে ভুলে গেছি, কিন্তু আছে। আপনার তাহিদ হৃদয় আছে, শামীম হাসান পাটোয়ারি, জাকির আলী অনেক, রিশাদ হোসেন, শেখ মাহাদি হাসান যে আমাদের ভাইস ক্যাপ্টেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম। তাসকিন কেন না এটা নিয়ে হয়তো অনেকে কথা বলবেন। রিসেন্টলি তাসকিন একটা ইনজুরির মধ্যে পড়ছে, তা একটু রিকভারি করতে হয়তো একটু টাইম লাগবে, হয়তো আমরা ইন্ডিয়া বা পাকিস্তান সিরিজ থেকে তাসকিন আহমেদকে দেখতে পারবো। এনিওয়েজ লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করা হচ্ছে, আমি বলবো যে বেস্ট ডিসিশন, কারণ লিটন কুমার দাস আমার কাছে মনে হয় তার ক্রিকেট সেন্স এতটা অসাধারণ
যে আমি মনে করি লিটন কুমার দাসই বর্তমানে টি-20 ক্যাপ্টেন হওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার। আমি আপনাকে ওর ক্যাপ্টেন্সি নিয়ে যদি একটু বলতে চাই, আপনার যদি মনে থাকার কথা, সে যখন ফার্স্ট ক্যাপ্টেন্সি করছিল বিশেষ করে বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ার বিপক্ষে, আপনি দেখবেন যে সে দ্বিতীয় ওডিআইতে কেমনে বাংলাদেশকে ওই মানে একদম জায়গায় যে হেরে যাইতেও কিন্তু পারতো, কিন্তু ওই মোমেন্টে লিটন কুমার দাস যেভাবে বোলিংটা চেঞ্জ করছে ওইখানে কিন্তু আমরা ম্যাচ জিতে গেছি। হয়তোবা ম্যাচ জিতেছে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং এর কারণে, কিন্তু লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি কিন্তু অসাধারণ ছিল। এনিওয়েজ, তানজিদ হাসান তামিমকে হয়তোবা আমি এখানে পারভেজ হোসেন ইমনও যেহেতু আছে, সো পারভেজ হোসেন ইমনকে আমি অবভিয়াসলি চাইবো যে পারভেজ হোসেন ইমন আর লিটন কুমার দাসই ওপেনিং করুক। লিটন কুমার দাস ইনিংস ক্যারি করবে, পারভেজ হোসেন ইমন থাকুক। তানজিদ হাসান তামিমকে আমি অ্যাকচুয়ালি মনে করি যে যতই বিপিএল এ পারফর্ম করুক, কিন্তু আশা করবো যে তানজিদ হাসান তামিমকেও হয়তোবা ইউআইতে দেখা গেল, পাকিস্তানতে আমি তাকে অ্যাকচুয়ালি ওভাবে রেট করি না। সৌম্য সরকার, আমি মনে করি যে আমাদের লিটন কুমার দাস আর সৌম্য সরকার হচ্ছে স্টাইলিশ ব্যাটসম্যান, কারণ তারা অনেক সুন্দর খেলে। সৌম্য সরকারের রান হিসেবে চিন্তা করলে সৌম্য সরকার টি-20 জন্য পারফেক্ট না, কিন্তু সৌম্য সরকার আপনার টি-20 জন্য আবার একদিক থেকে পারফেক্ট। সে আপনার বল নষ্ট করবে না, হয় 6 মারবে নইলে আউট হবে। ওকে, সো নাজমুল হোসেন শান্তকে নিয়ে ততক্ষণ কথা বললাম। তাহিদ হৃদয়কে আপনার এখন সেট করতে হবে কিসে? তাহিদ হৃদয়কে আপনার এখন 3-এ সেট করতে হবে, 3 কি 4-এ। ওকে আপনার প্রপারলি বুঝাইতে হবে যে তুমি এর বাইরে যাইতে পারবে না, কারণ তুমি ইনিংস ক্যারি করবে যদি আমরা আউট হই। সো শামীম হোসেন পাটোয়ারি আমাদের বর্তমানে আমি মনে করি লোয়ার অর্ডারের শামীম হোসেন পাটোয়ারি আপনার বেস্ট চয়েস হতে পারে। ইভেন সে সেই প্রুফও করছে। আমি আশা করবো যে শামীম হোসেনকে প্রত্যেকটা ম্যাচ খেলানো, এটা আমার মনে হয় যে লিটন কুমার দাসেরও একটা বড় রোল প্লে করতে হবে। শামীম হোসেন পাটোয়ারি যতই খারাপ খেলুক না কেন, তাকে একটা ম্যাচও যাতে অফ করা না হয়। জাকির আলী অনেক বর্তমানে আমি মনে করি প্রুভেন প্লেয়ার, সে অলরেডি আপনাকে প্রুফ করে দেখেছে সে কি। সো জাকির আলী অনেককে নিয়ে আর কোনো কথা বললাম না। রিশাদ হোসেন, আমি মনে করি আমাদের ইনশাল্লাহ ভবিষ্যতের মানে পোস্টার বয় হবে। সে ইভেন টি-20 ফেরিওয়ালাও হতে পারে, কারণ রিশাদ হোসেন অলরেডি আপনার ম্যাক্সিমাম জায়গায় খেলার সুযোগ পাইছিল, হয়তো এখন পিএসএল এ খেলছে। সো সে রিশাদ হোসেন ইনশাল্লাহ আমি আশা করি পাকিস্তানের মাটিতে সে অনেক ভালো কিছুই করবে। শেখ মাহাদি হাসান ভাইস ক্যাপ্টেন, হয়তো এটা নিয়ে অনেকে ডিবেট করতে পারেন, কিন্তু আমার মনে হয় শেখ মাহাদি হাসানকে ভাইস ক্যাপ্টেন করে আমি কি বেসিসে করলে যাই না, হয়তো অভিজ্ঞতার কারণে, কিন্তু আমার মনে হয় তাহিদ হৃদয় হয়তো বা ভাইস ক্যাপ্টেন হতে পারতো বা তাসকিন আহমেদ হতে পারতো, কিন্তু রাইট নাও যেহেতু তাসকিন আহমেদ ইনজুর্ড হয়েছে আর তাহিদ হৃদয় যেহেতু আপনার কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছে, সো আপনার আসলে এর বাহিরে আর কাউকে ভাইস ক্যাপ্টেন করার মতন কাউকে হয়তো বা বিসিবি দেখেনি। এনিওয়েজ, তানভীর ইসলামকে চয়েস করা আমি মনে করি যে একটা বেস্ট চয়েস হয়েছে, কারণ আপনার নাসুম আহমেদকে আপনি চয়েস করতে পারতেন, কিন্তু আমি মনে করি নাসুম আহমেদের থেকে তানভীর ইসলাম আমার মনে বর্তমান মডার্ন ক্রিকেট হিসাবে তানভীর ইসলামের বোলিংটা খুব ভালোভাবে কাজে লাগবে। মোস্তাফিজুর রহমান, টি-20তে তাকে চোখ বন্ধ করেই নেওয়া যায়, যদিও অনেকের দাবি যে সে অ্যাকচুয়ালি মিরপুর ছাড়া পারে না, কিন্তু আশা করি মোস্তাফিজুর রহমান ভালোই খেলবে। হাসান মাহমুদ, আমি মনে করি যে মোস্তাফিজুর রহমানের থেকে হাসান মাহমুদ বেস্ট। কিসের জন্য? কারণ হাসান মাহমুদ বর্তমানে আমি মনে করি মোস্তাফিজুর থেকেও সে ডেট ওভারে ভালো বোলিং করে। সো হাসান মাহমুদকে আমি আশা করব যে ভালো কিছুই করবে। তানজিম হাসান সাকিব, আমি মনে করি যে যেহেতু তাসকিন নাই, তানজিম হাসান সাকিবকে নতুন বলে একটা পরীক্ষা করানো যেতে পারে। ঠিক নাহিদ রানা, শরীফুল ইসলাম, নাহিদ রানাকে আমি আশা করব যে খুব বেশি ম্যাচ না খেলানো, কারণ নাহিদ রানাকে আমি সবসময় মনে করি সে টেস্ট এবং ওডিআই এর জন্য অ্যাসেট। সো দেখা যাক কি হয়। সো ওভারঅল স্কোয়াডটা নিয়ে বেশি কিছু বললাম না, স্কোয়াডটা মোটামুটি ঠিক আছে। হয়তো এখানে খুশি হতাম যদি তাসকিন থাকতো বা নাজমুল হোসেন শান্তর জায়গায় আপনার মাহিদুল ইসলাম অঙ্কন বা ইয়াসির আলী রাব্বি থাকতো, এই প্লেয়াররা যদি থাকতো আমি একটু খুশি হতাম। বাট এনিওয়েজ, এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। বোলিং অ্যাটাক নিয়ে খুব প্রবলেম নাই, অ্যান্ড লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করার জন্য ডেফিনেটলি বিসিবিকে ধন্যবাদ। দেখা যাক কি হয়। আমরা যাতে লিটন কুমার দাসকে প্রথমেই ট্রোল না করি, সে যদি ম্যাচ হেরেও যায় তাকে যাতে ট্রোল না করা হয়, আমি আশা করব লিটন কুমার দাস আমাদেরকে ভালো কিছু উপহার দেবে। সো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আমি আরও আনবো। ধন্যবাদ।